পুতুল নাচের ইতিকথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত 1936 সালে প্রকাশিত তাঁর তৃতীয় উপন্যাস। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছে গ্রামের ডাক্তার শশী। সমাজতান্ত্রিক ভাবধারায় লেখা এই উপন্যাসে শশী হচ্ছে সেই চরিত্র যার ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই। গ্রামের পটভূমিতে শশী, শশীর পিতা, কুসুম সহ অন্যান্য চরিত্রগুলো জটিল সামাজিক সম্পর্কের ওঠা পড়ায় গড়ে উঠেছে এই কাহিনীর প্রেক্ষাপট। ক্ষয়িষ্ণু সমাজের প্রেম, বিরহ, দেশ, পারস্পরিক সহমর্মিতাকে উপজীব্য করেই লেখা এই উপন্যাস পুতুল নাচের ইতিকথা বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ। পুতুল নাচের ইতিকথাই প্রথম গ্রন্থ যেখানে ফ্রয়েডীয় অবচেতন মনের প্রথম সার্থক চিত্রায়ন ঘটেছে। পুতুল নাচের ইতিকথা উপন্যাসে ফ্রয়েডীয় তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ প্রভাব দেখা যায়। মানিক বন্দ্যোপাধ্যায় এই উপন্যাসে মানুষের মনস্তত্ত্ব এবং সামাজিক সম্পর্কগুলিকে ফ্রয়েডের লিবিডো তত্ত্বের আলোকে বিশ্লেষণ করেছেন। ফ্রয়েডীয় তত্ত্ব, বিশেষ করে লিবিডো তত্ত্ব, পুতুল নাচের ইতিকথা উপন্যাসে মানুষের অচেতন ইচ্ছাসমূহ, যৌন প্রবৃত্তি এবং সামাজিক মিথস্ক্রিয়ার উপর আলোকপাত করে। এই উপন্যাসের চরিত্রগুলির আচরণ, আবেগ এবং পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণে ফ্রয়েডের তত্ত্ব বিশেষভাবে লক্ষ্য করা যায়। ফ্রয়েডের লিবিডো তত্ত্ব অনুসারে মানুষের সমস্ত কার্যকলাপ যৌনতা দ্বারা প্রভাবিত এবং শৈশবের অভিজ্ঞতা ভবিষ্যতের আচরণকে প্রভাবিত করে। পুতুল নাচের ইতিকথা উপন্যাসের গ্রামীণ প্রেক্ষাপটে যেখানে প্রেম, ঘৃণা, ঈর্ষা এবং সামাজিক সম্পর্কগুলি জটিলভাবে জড়িত, সেখানে এই ফ্রয়েডীয় তত্ত্বের প্রয়োগ বিশেষভাবে প্রাসঙ্গিক। মানিক বন্দ্যোপাধ্যায় এই উপন্যাসে দেখিয়েছেন কিভাবে মানুষের অন্তর্নিহিত প্রবৃত্তিগুলি তাদের আচরণকে প্রভাবিত করে এবং সামাজিক প্রেক্ষাপটে সেই প্রভাবগুলি আরও জটিল হয়ে ওঠে। উপন্যাসের চরিত্রগুলির মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, তাদের আকাঙ্ক্ষা এবং সামাজিক অবস্থানের মধ্যেকার যে সম্পর্ক, তা ফ্রয়েডীয় দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয়েছে। পুতুল নাচের ইতিকথা উপন্যাসের নামকরণও কিন্তু অনেকটা ফ্রয়েডীয় তত্ত্বের উপর নির্ভরশীল। এখানে পুতুল শব্দটি রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে, যা মানুষের জীবনের অসহায়ত্ব ও নিয়তির হাতে পুতুলের মতো নিয়ন্ত্রিত হওয়ার ধারণাকে তুলে ধরে। একথাই বলা যায়, পুতুল নাচের ইতিকথা উপন্যাসে ফ্রয়েডীয় তত্ত্ব, বিশেষ করে লিবিডো তত্ত্ব, মানব মনস্তত্ত্ব ও সামাজিক সম্পর্ক এবং জীবনের জটিলতাগুলিকে বুঝতে সাহায্য করে। ফ্রয়েডীয় তত্ত্ব কি? অস্ট্রিয়ার মনস্তাত্ত্বিক সিগমুন্ড ফ্রয়েডের মনস্তাত্ত্বিক তত্ত্বের একটি সংগ্রহই হচ্ছে ফ্রয়েডীয় তত্ত্ব। এটি মানুষের মন, ব্যক্তিত্ব এবং আচরণের একটি বিশেষ ব্যাখ্যা দেয়। এই তত্ত্বে অবচেতন মনে বা অচেতন মনের ভূমিকা, অর্থাৎ লিবিডো, জীবনী শক্তি এবং ব্যক্তিত্বের তিনটি অংশ, আইডি, ইগো এবং সুপার ইগো নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও ফ্রয়েডীয় তত্ত্বে মনোযৌন বিকাশের পর্যায়গুলিকেও ব্যাখ্যা করা হয়েছে। শশী এই উপন্যাসের প্রধান চরিত্র। সদ্য ডাক্তারি পাশ করে সে গ্রামে আসে। বাবার কাছ থেকে বিদায় নিয়ে ভিন্নতর সংস্কৃতি কিংবা সহজ ভাষায় উন্নত জীবনের সন্ধানে সে বেরিয়ে যায়, কিন্তু শেষমেশ সে আবার প্রথাগত জীবনের বাইরে যেতে পারে না। গ্রামীণ জীবনের প্রতিবেশ, পরিবেশের বৈচিত্র্য আর বাস্তবতার ডালপালা এমনভাবে তাকে আঁকড়ে ধরে যা ছিঁড়ে বের হওয়া শশীর পক্ষে সম্ভব হয় না। আর কুসুম এই উপন্যাসের নায়িকা। তার পরিচয় হলো সে 23 বছর বয়সী একটি মেয়ে যার কোনো সন্তান হয়নি। উপন্যাসের এক চরিত্র আছে পরাণ, সেই পরাণের সে স্ত্রী। কুসুম কিছুটা রহস্যময় এবং বিচিত্র রূপিণী এক নারী। তার খামখেয়ালিপনা, খাপছাড়া প্রকৃতি তাকে আরো রহস্যময় করে তুলেছে। শশীর জন্য কুসুমের উন্মাদ ভালোবাসা, কুসুমের স্ফুট অস্ফুট প্রেম শেষ পর্যন্ত অন্য রূপ নেয়। চপল রহস্যময়ী এক নারী, জীবনী শক্তিতে ভরপুর। অদম্য অধ্যাবসায় কুসুমকে এক রহস্যময়ী নারীতে পরিণত করেছে।
শশীর বাবা গোপালের অর্থ সম্পত্তির অভাব ছিল না। 4 সন্তানের মধ্যে শশী একমাত্র ছেলে তার। কিন্তু ছেলের সঙ্গে গোপালের সম্পর্কে সমন্বয় সাধন ঘটত না। শশী তার বাবার সমালোচনা করত না বটে, কিন্তু তার বাবার কাজকে সে সম্মানও করতে পারত না। তার সব সিদ্ধান্তে সে কিছুতেই একমত হতে পারত না। উপন্যাসের আরেকটি চরিত্র হারু ঘোষ। হারু ঘোষ তার মেয়ে মতির সম্বন্ধ দেখতে গিয়ে অপঘাতে মৃত্যুবরণ করে। এই ঘটনা দিয়েই গল্পের শুরু। হারু ঘোষের পরিবারের সঙ্গে শশীর সম্পর্ক ভালো। হারু ঘোষের ছেলে হচ্ছে পরাণ। পরাণ আবার শশীর বন্ধু। তাদের বাড়িতে আসা যাওয়াও আছে শশীর। আবার শশীর আরেক বন্ধু কুমুদ। কুমুদ সম্পর্কে উপন্যাস থেকেই কিছুটা বলা যাক। মাঝে মাঝে কবিতাও কুমুদ লিখিত। কলেজে সে প্রায়ই যাইত না। হোস্টেলে নিজের ঘরে বিছানায় চিত হইয়া শুইয়া যত রাজ্যের ইংরেজি বাংলা নোভেল পড়িত। কথকতার মতো হৃদয়গ্রাহী করিয়া ধর্ম, সমাজ, ঈশ্বর ও নারীর, বিশেষত 16-17 বছরের বালিকাদের বিরুদ্ধে যা মনে আসিত বলিয়া যাইত, আর টাকা ধার করিত শশীর কাছেই। এই একটিমাত্র বন্ধুর প্রভাবে শশী একেবারে বদলাইয়া গেল। যে দুর্গের মধ্যে গোপাল তাহার মনকে পুড়িয়া সিল করিয়া দিয়াছিল, কুমুদ তাহা একেবারে ভাঙিয়া ফেলিতে পারিল না বটে, কিন্তু অনেকগুলি জানলা দরজা কাটিয়া দিয়া বাহিরের আলো বাতাস আনিয়া দিল। অন্ধকারের অন্তরাল হইতে মনকে তাহার বাহিরের উদারতায় বাড়াইতে যাইতে শিখাইয়া দিল। প্রথমটা শশী একটু উদ্ভ্রান্ত হইয়া গেল। মাথা ঘামাইয়া ঘামাইয়া জীবনকে ফেনাইয়া ফাঁপাইয়া মানুষ এমন বিরাট ব্যাপার করিয়া তুলিয়াছে, জানিবার এত বিষয়, উপভোগ করিবার এত উপায়, বিজ্ঞান ও কাব্য মিশিয়া এমন জটিল, এমন রসালো মানুষের জীবন। তারপর গ্রামে ডাক্তারি করিতে বসিয়া প্রথমে সে যেন হাঁপাইয়া উঠিল। জীবনটা কলকাতায় যেন বন্ধুর বিবাহের বাজনার মতো বাজিতেছিল। সহসা স্তব্ধ হইয়া গিয়াছে। এইসব অশিক্ষিত নরনারী, ডোবা, পুকুর, বন জঙ্গল, মাঠ, বাকি জীবনটা তাহাকে এখানেই কাটাইতে হইবে নাকি? ও ভগবান, একটা লাইব্রেরি পর্যন্ত এখানে নাই। ক্রমে ক্রমে শশীর মন শান্ত হইয়াছে। সে তো গ্রামেরই সন্তান। গ্রাম্য নরনারীর মধ্যে গ্রামের মাটি মাখিয়া, গ্রামের জলবায়ু শুষিয়া সে বড় হইয়াছে। হৃদয় ও মনের গড়ন আসলে তাহার গ্রাম্য। শহর তাহার মনে ছাপ দিয়াছিল, তাহা মুছিবার নয়, কিন্তু সে শুধু ছাপ, দাগা নয়। শহরের অভ্যাস যতটা পারে বজায় রাখিয়া বাকিটা সে বিসর্জন করিতে পারিল। কুমুদ বইয়ের কল্যাণে পাওয়া বহু বৃহত্তর আশা আকাঙ্ক্ষাও ক্রমে ক্রমে সে চিন্তা ও কল্পনাতে পর্যবসিত করিয়া ফেলিতে পারিল। পুতুল নাচের ইতিকথা উপন্যাসে শশী ও কুসুমের সম্পর্ক একটি জটিল এবং গুরুত্বপূর্ণ দিক। শশী গ্রামের ডাক্তার আর কুসুম পরাণের স্ত্রী। উপন্যাসে শশী ও কুসুমের মধ্যে এক ধরনের গোপন সম্পর্ক গড়ে ওঠে, যা তাদের ব্যক্তিগত জীবন ও গ্রামের সামাজিক প্রেক্ষাপটে প্রভাব ফেলে। শশী কুসুমকে ভালোবাসতে শুরু করে, কিন্তু কুসুম পরাণের স্ত্রী হওয়ায় তাদের সম্পর্ক সমাজের চোখে অবৈধ। শশী কুসুমকে গ্রামের বাইরে নিয়ে যেতে চায়, কিন্তু কুসুম শেষ পর্যন্ত যেতে রাজি হয় না। এই ঘটনা শশীর মনে গভীর রেখাপাত করে এবং তার জীবন দর্শনকে প্রভাবিত করে। এই সম্পর্কের মধ্যে দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় সামাজিক বিধি নিষেধ, প্রেম ও নিয়তির খেলাকে ফুটিয়ে তুলেছেন। কুসুমের মাধ্যমে গ্রামীণ জীবনের সাধারণ নারী, তার চাওয়া পাওয়া এবং সমাজের নানা চাপকে তুলে ধরেছেন। অন্যদিকে শশী একজন শিক্ষিত যুবক, যে সমাজের প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়ে কুসুমের প্রতি আকৃষ্ট হয়। এই আকর্ষণ একদিকে যেমন তাকে নতুন পথের সন্ধান দেয়, অন্যদিকে সমাজের বাঁধনে আবদ্ধ করে রাখে। এই জটিলতা উপন্যাসের একটি প্রধান দিক, যা পাঠককে সমাজের প্রচলিত রীতিনীতি ও মানুষের সম্পর্কের গভীরতায় নিয়ে যেতে বাধ্য করে, মানুষকে ভাবিয়ে তোলে। দীর্ঘ জীবন পড়িয়া আছে বিপুল পৃথিবী। আজ শশী কামিনী ঝোপের পাশে ক্যাম্প চেয়ারে বসিয়া বাঁশঝাড়ের পাতা কাঁপানো ডোবার গন্ধ ভরা ঝিরঝির বাতাসে উন্মনা হোক
কোলের উপর ফেলিয়া রাখা বইখানার দুটি মলাটের মধ্যে কাম্য জীবনটি তাহার আবদ্ধ থাক। একদিন কেয়ারি করা ফুলবাগানের মাঝখানে বসানো লাল টাইলে ছাওয়া বাংলোয় শশী খাঁচার মধ্যে কেনারি পাখির নাচ দেখিবে। দামি ব্লাউজে ঢাকা বুকখানা শশীর বুকের কাছে স্পন্দিত হইবে। আলো, গান, হাসি, আনন্দ, আভিজাত্য, কিসের অভাব তখন থাকিবে শশীর? শশী আর কুসুমের প্রেম নানা ঘাত প্রতিঘাতে এগিয়ে চলে। অন্ধকারে বেগুন খেতে দাঁড়িয়ে কুসুম একটু হাসল। সামনে গাছের মাথায় একটু আলো হয়েছে। কুসুম জানে এখনই চাঁদ উঠবে। চাঁদ উঠবে, চাঁদ উঠবার আভাস দেখলে কুসুম বুঝতে পারে। গেয়ে ওঠে, ভিনদেশি পুরুষ দেখি চাঁদের মতন, লাজ রক্ত হইলা কন্যা প্রথম যৌবন। কে সে কিশোরী? ভিনদেশি পুরুষ দেখিয়া যার লজ্জাতুর প্রেম জাগিত? সে কুসুম নয়, হে ভগবান, সে কুসুম নয়। অন্ধকারে ঠাওর করিয়া দেখিয়া বাসুদেব বন্দ্যোপাধ্যায় বললেন, শশী না? ও বাবা শশী, তোমায় খুঁজে বেড়াচ্ছি। কিন্তু কেন সে দাঁড়াইয়া আছে? কেন সে চলিয়া যাইতে পারে না? কে জানে, হয়তো জীবনে বিতৃষ্ণা ও আত্মগ্লানি ভরা মুহূর্তগুলি আকর্ষণ তার কাছে এত তীব্র। কুমুদ হয়তো ছুটিয়া পলাইত, বলিয়া যাইত, তুমি গোল্লায় যাও কুসুম। অথবা নিজের আনন্দ দিয়া এই জ্যোৎস্নার কবিতাটুকু ছাঁকিয়া লইয়া এমনই স্থূল মুহূর্তগুলিকে অপূর্ব করিয়া তুলিত। কুসুম নিঃশ্বাস ফেলিয়া বলিল, আপনার কাছে দাঁড়ালে আমার শরীর এমন কেন করে ছোটবাবু? আপনার কাছে দাঁড়ালে আমার শরীর এমন করে কেন ছোটবাবু? শরীর শরীর, তোমার মন নাই কুসুম? এইভাবে নানা ঘটনার পর ঘটনায় সাজানো পুতুল নাচেরিতে কথা উপন্যাস। একদম শেষে আমরা দেখতে পাই, ভোরে শশীকে ডাকিয়া তুলিল গোপাল, অর্থাৎ শশীর বাবা। শশী উঠিয়া দেখিল মুনিশের মাথায় বাক্স বিছানা চাপাইয়া কোথায় যাইবার জন্য গোপাল প্রস্তুত হইয়াছে। গোপাল সহজভাবেই বলিল, পরশু তোর যাওয়া হয় না শশী, আমি আজ বাবার কাছে কাশী যাচ্ছি। 7-8 দিন আশ্রমে থাকব। একজনের বাড়ি না থাকলে চলবে না, আমি ফিরে এলে যা হয় করিস। শশী বলিল, হঠাৎ কাশী যাবেন কেন? গোপাল পাল্টা জবাব দিয়া বলিল, হ্যাঁ রে শশী, চিরকাল সংসারে হাঙ্গামা নিয়ে হয়রান হয়ে এলাম। এখন তোরা বড় হয়েছিস, মন টন ব্যাকুল হলে 7টা দিনের ছুটি পাবো না? এতটুকু আশাও তোদের কাছে আমার করা চলবে না? শশী মৃদু স্বরে বলিল, তা বলিনি, কোথাও কিছু নেই, হঠাৎ যাচ্ছেন তাই জিজ্ঞাসা করেছিলাম। কাল তো কিছু বলেননি আমাকে। গোপাল দারুণ অভিমান করিয়া বলিল, না যদি থাকতে পারিস তো বল, যাওয়া বন্ধ করি। অদৃষ্টের লেখা কে খণ্ডাবে? শশী বলিল, বেশ তো, আসুন গিয়ে, কদিন পরে গেলেও আমার কোনো অসুবিধা হয় না। গোপালকে শশী প্রণাম করিল। সকালবেলার স্বচ্ছ আলোয় দুজনের মুখ দেখিয়া মনে হইল না পিতা পুত্রে কোনোদিন কোনো সামান্য বিষয়েও মতান্তর ছিল। জীবনের গতি দুজনের বিপরীতগামী। সেই যে গেল গোপাল, আর ফিরিল না। সংসার গৃহস্থ মানুষে সমস্ত জীবন ধরিয়া ফল, পুষ্প, শস্যদাত্রী, ভূখণ্ড, সিন্দুক ভরা সোনারূপা, কতগুলি মানুষের সঙ্গে পারিবারিক ও আরো কতগুলি মানুষের সঙ্গে সামাজিক সম্পর্ক, দায়িত্ব, বাধ্যবাধকতা প্রভৃতি যত কিছু অর্জন করিয়াছিল, সব সে দিয়া গেল শশীকে। মরিয়া গেলে যেমন সে দিত। কি আর করিবে শশী, এ ভার তো ফেলিবার নয়। গভীর বিষণ্ণ মুখে একে একে যাওয়ার আয়োজনগুলি বাতিল করিয়া দিল। 2 মাসের মাহিনা পকেটে পুরিয়া অমূল্য ফিরিয়া গেল। গায়ে থাকিতে হইলে হাসপাতালের প্রত্যেক রোগীর নাড়ি টিপিতে না পারিলে শশীর চলিবে কেন? কাজ আর দায়িত্ব ছিল জীবনে। কাজ আর দায়িত্বের জীবনটা
আবার ভরপুর হইয়া উঠিল। নদীর মতো নিজের খুশিতে গড়া পথে কি মানুষের জীবন স্রোত বহিতে পারে? মানুষের হাতে কাটা খালে তার গতি এক অজানা শক্তির অনিবার্য ইঙ্গিতে মাধ্যাকর্ষণের মতো যা চিরন্তন অপরিবর্তনীয়। মামলা করিতে শশী বাজিতপুরে যায়। ফিরিবার পথে চোখ তুলিয়া দেখিতে পায় খালের ধারে বজ্রাহত একটা বটগাছ শুকনো ডালপালা মেলিয়া দাঁড়াইয়া আছে। গাউদিয়ার ঘাটে গোবর্ধন নৌকা ভিড়ায়। নন্দলালের পাট জমা করা শূন্য চালাটা প্রায় ভাঙিয়া পড়িয়াছে। দেখিয়া শশীর মনে হয় নন্দলালের পাপ জমা করা বিন্দুর দেহটাও হয়তো এতদিনে এমনি ভাঙিয়া পড়িয়াছে জোরে। আর আজকাল শশী হাঁটে না। মন্থর পদে হাঁটিতে হাঁটিতে গ্রামে প্রবেশ করে। গাছপালা, বাড়িঘর, ডোবা পুকুর জড়াইয়া গ্রামের সর্বাঙ্গ সুন্দর রূপের দিকে নয়, শশীর চোখ খুঁজিয়া বেড়ায় মানুষ, যারা আছে তাদের আর যারা ছিল। শ্রীনাথের দোকানের সামনে বাঁধানো বকুল তলায়, কায়েতপাড়ার পথে, যামিনী কবিরাজের বাহিরের ঘরে হামানদিস্তার ঠক ঠক শব্দ শশী আজও শুনিতে পায়। এ বাড়ির মানুষের ফাঁক মানুষ পূর্ণ করিয়াছে। যাদবের বাড়িটা শুধু গ্রাস করিতেছে জঙ্গল। পরাণের বাড়িতেও এখন লোক আসে নাই। তার ওপাশে তালবন। তালবনে শশী কখনো যায় না। মাটির টিলাটির উপর সূর্যাস্ত দেখিবার শখ এ জীবনে আর একবারও শশীর আসিবে না।